দ্রবণ। জানা দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে, যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে সেটাকে আমরা জানা দ্রবণ বলি। আর অজানা দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে না, সেটাকে অজানা দ্রবণ বলি। তো অজানা দ্রবণ ঘনমাত্রা নির্ণয় করার জন্য এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তোমার জানা দ্রবণের সহযোগিতা নিতে হবে। সেই সহযোগিতা নিয়ে আমরা কিভাবে কাজ করবো, সেই কাজ করার সিস্টেমটাকে আমরা বলছিলাম টাইট্রেশন। তো টাইট্রেশনের মাধ্যমে একটা দ্রবণের সাথে আরেকটা দ্রবণের বিক্রিয়া ঘটানো হয়। একটা দ্রবণের সাথে একটা দ্রবণের বিক্রিয়া ঘটাতে পারলে তখন আমরা ওই জানা দ্রবণের ঘনমাত্রা বা তার সাথে তার কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করলো, এটা দুইটা আমরা কম্পেয়ার করে আমরা বলতে পারি যে আসলে এর অবস্থাটা এরকম হবে, এর দ্রবণের ঘনমাত্রা এরকম হবে বা এই দ্রবণের পরিমাণটা এরকম হবে। তো যে এখানে দেখো এই যে দুইটা সূত্রের কথা বলছে, দুটি সূত্র কিন্তু একই সূত্র, শুধুমাত্র নিচেরটাতে দেখো লেখা আছে যে এক্স এস ওয়ান ভি ওয়ান আর ওয়াই এস টু ভি টু, এই লেখাগুলো দেখা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা মূলত আমরা চেষ্টা করব। এরপরে আরো কিছু বিষয় লাগবে, সেগুলো আমরা পরে আসছি। দেখো প্রথমে একটা প্রবলেম এখানে লেখা আছে যে 50 ml ডেসিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণকে, তার মানে এখানে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা দ্রবণ, এই দ্রবণ কিন্তু এটা কিন্তু কি দ্রবণ বলতে পারবে? 50 ml ডেসিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ, এটা কি জানা দ্রবণ না অজানা দ্রবণ? হ্যালো, হাইড্রোক্লোরিক দ্রবণ। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা দ্রবণ, আর এখানে আরেকটা লেখা আছে কিন্তু যে দ্রবণকে বশীভূত করার জন্য 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হয়, তাহলে সোডিয়াম অক্সাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে। এখন আমি প্রশ্ন করছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে দ্রবণ এখানে আমরা কথা বলছি, এটি কি জানা দ্রবণ না অজানা দ্রবণ? স্যার এটা হ্যাঁ, জানা দ্রবণের সংজ্ঞাটা কি একটু আগে বলছি। জানা দ্রবণের সংজ্ঞাটা হলো যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটা জানা দ্রবণ। আর অজানা দ্রবণের ঘনমাত্রা, যার ঘনমাত্রা আমরা জানতে পারি না বা যার ঘনমাত্রা জানা নেই, সেটা হচ্ছে অজানা দ্রবণ। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, এই দ্রবণটা কি কোন ধরনের দ্রবণ? জানা না অজানা অজানা? দ্রবণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি অজানা? হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি ঘনমাত্রা এখানে বলা নেই? বলা আছে। জি স্যার বলা আছে। তাহলে এটা কি জানা না? জি স্যার। এটা জানা দ্রবণ। আর একে প্রশমিত করার জন্য আমরা একটা দ্রবণ ব্যবহার করছি যার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তার পরিমাণ লাগছে কতখানি? পরিমাণ লাগছে 100 ml। তারপরে আর কিছুই কিন্তু বলে নেই, তারপরে শেষে বললো যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা কি অজানা? হ্যালো, জি স্যার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা কি, এটা জানা না অজানা? সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা কি কোন দ্রবণ বলে? জানা দ্রবণ বলবো না অজানা দ্রবণ বলবো? হ্যালো, অজানা। অজানা দ্রবণের সংজ্ঞাটা কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা সঠিকভাবে নেই। জানা নেই, সঠিকভাবে জানা নেই, সেটাকে আমরা বলি হচ্ছে অজানা দ্রবণ। একেবারে দুটা সিম্পল সংজ্ঞা, এই সংজ্ঞা কখনই ভুলে গেলে চলবে না, আর এগুলো মুখস্থ করে মনে রাখার দরকার নেই। তো এই ভাষা বিভিন্ন রকম হতে পারে, যেমন তোমাকে এখানে যেভাবে আমি ধরো বললাম, ভাষাটা ইয়া করলাম, এটাকে এভাবে না দিয়ে তো এভাবেও তো দেওয়া যেত। যেমন দেখো যে এটা কি আমি জাস্ট এইভাবে আমি দিতে পারতাম যে এটা ধরো এত, আচ্ছা, এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করার জন্য দ্রবণকে প্রশমিত করার জন্য এই দেখো 50 ml ডেসিমোলার সালফিউরিক দ্রবণ প্রয়োজন হয়। এখন এখানে আমি বলে দিলাম, রাশিটা পড়ছো, দেখতে পাচ্ছ এখন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আমরা শুরুতে বলছিলাম যে আমরা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করবো। তো সেই নির্ণয় করবোটা কিভাবে?
আমরা একটা টাইট্রেশন করব, টাইট্রেশন নামক একটা কাজ করব, সেই টাইট্রেশন করে আমরা ওই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। তো সেই হিসেবে রাশিটা যদি এরকম হইতো তাহলে তোমাদের জন্য একটু মনে হতো যে হ্যাঁ ঠিকই তো আছে, যে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ যার ঘনমাত্রা জানা নেই, তারপরে সেটা হচ্ছে অজানা দ্রবণ। এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব কিভাবে? আমরা নির্ণয় করব টাইট্রেশনের সাহায্যে। টাইট্রেশনের সাহায্যে কিভাবে নির্ণয় করে? টাইট্রেশনের সাহায্যে অন্য একটা দ্রবণ আমাকে নিতে হয়, অন্য একটা দ্রবণের হেল্প নিতে হয়, সেই দ্রবণটা এই দ্রবণের সাথে বিক্রিয়া করাতে হয়। তো যে দ্রবণটা নিতে হয় সেটা কি দ্রবণ? সেটা দ্রবণটা হবে জানা দ্রবণ। জানা দ্রবণ মানে সেই দ্রবণের ঘনমাত্রাটা জানা থাকবে। তো এইরকম একটা দ্রবণের সাথে এই অজানা দ্রবণকে আমরা বিক্রিয়া করাবো, বিক্রিয়া করিয়ে নিয়ে তারপরে আমরা যেমন টাইট্রেশনের ক্ষেত্রে টাইট্রেশন আমরা শুরু করলাম, শুরু করলে শেষ করব কখন? শেষ করব হচ্ছে সমাপ্তি বিন্দুতে। বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যে দুজনের মধ্যে ঘটবে সেই ঘটার যে সমাপ্তি বিন্দু, এই সমাপ্তি বিন্দুতে আমরা বিক্রিয়াটা আমরা শেষ করব। সমাপ্তি বিন্দুটা কিরকম? সমাপ্তি বিন্দুটা হচ্ছে যে আমরা ধরো এখানে আমি ধরো এখানে 100 ml কথা বলা আছে, 100 ml কথা আমরা নাই, আমরা ছোট করেই যদি বলি যে হ্যাঁ এখানে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর ঘনমাত্রা আমরা জানি না, এটা নির্ণয় করতে হবে। তো এই 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে আমরা বিক্রিয়া করব হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু বিক্রিয়া করবে সেটা আমরা জানি না, আমরা ঠিক করবো যে কতটুকু বিক্রিয়া করাচ্ছে, সেটা বিক্রিয়া করাচ্ছে ঠিক করবে কিভাবে? ধরো আমরা সেই জিনিসটা ঠিক করার জন্য আমাদের একটা যন্ত্র ব্যবহার করতে, সেই যন্ত্রের নাম হচ্ছে পিপেট। আচ্ছা তোমাদেরকে আমরা বলি, আমি বলি, দেখো তো তোমরা একটু খেয়াল করতে পারো, মনে হয় কিনা তোমাদের। আমরা ইনজেকশন পুশ করি, মানুষের শরীরে অসুস্থ মানুষের দেখে ইনজেকশন পুশ করতে হয় না? আচ্ছা, তো সেই ইনজেকশনের যে সিরিঞ্জটা আছে, সিরিঞ্জটার গায়ের সঙ্গে কিন্তু দাগ কাটা থাকে, দেখছো কখনো? জি স্যার। দাগ কাটা থাকে, সেই দাগ, সেটা দেখে কিন্তু অনেক সময় পেশেন্টের শরীরে ইনজেকশন পুশ করার জন্য একটা নির্দিষ্ট একটা পরিমাপ ঠিক করে দেওয়া হয়। আমি ইচ্ছা করলেই 10 ml দিয়ে দিলাম, 7 ml এর বিষয় কিন্তু এরকম না। পেশেন্টের গায়ে কোন ইনজেকশন কতটুকু পরিমাণে একবারে যাবে সেটা সেরকম একটা মেজারিং একটা ব্যবস্থা থাকে। সেই ব্যবস্থাটা হচ্ছে কেমন? সেটা হলো তোমার তোমার সিরিঞ্জের গায়ে ওইরকম ভাবে স্কেল মানে স্কেলের মতো মানে দাগ কাটা থাকবে। স্কেল সেটা হয়তো 5 ml হতে পারে, 10 ml হতে পারে, যেটা বড় তার বেশি হবে, ছোট হলে ছোট হবে, এরকম। তো যাই হোক, তুমি যে সিলিন্ডারটা ব্যবহার করছো, তোমার সিরিঞ্জটা ব্যবহার করতেছো সেটা হচ্ছে 10 ml বা ধরো 5 ml, 5 ml দাগ কাটা আছে। তো এখন একটা পেশেন্টকে তুমি 3 ml দিবা। তো তুমি এমনও হতে পারে যে আমি 5 ml তুলে আমি 3 ml দিলাম, বা আমি 3 ml তুললাম, এরকম ভাবে তুমি স্টিক করে নিতে পারো। এখন ধরো তুমি 5 ml তুলে ফেলছো, এখন তুমি 3 ml পুশ করবা, তাহলে তুমি ওই সিরিঞ্জের মধ্যে কতটুকু তুমি রাখবা? তুমি 5 ml এর 2 ml। হ্যাঁ, তাহলে 5 ml এর সিরিঞ্জটা, সেই সিরিঞ্জের এখানে গায়ের সঙ্গে দাগ লেখা আছে 5 ml। তুমি যেখান থেকে ওষুধটা নিচ্ছ তুমি 5 ml নিয়ে ফেলছো, যে 5 ml আমি নিয়ে নিলাম, ওর মধ্যে ওষুধ রেখার দরকার নেই, আমি পুরোটা সিরিঞ্জের মধ্যে নিয়ে নিলাম, কিন্তু পেশেন্টকে দিতে হবে 3 ml। তাহলে তুমি করতেছো স্কেল দেখে, কিন্তু যে কতটুকু আমি দিলাম, তো সেখানে তাহলে সিরিঞ্জের মধ্যে কতটুকু থাকলে পেশেন্ট 3 ml পাবে? স্যার কতটুকু তুমি 2 পুশ ml করলে? হ্যাঁ, 2 ml যদি সিরিঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা বুঝে নেবো যে 3 ml পেশেন্টের শরীরের মধ্যে চলে গেছে। তো এই যে এই বুলেটের যে সিস্টেম, বুলেট কখনো দেখছো? বুলেট, হ্যালো, নো জি স্যার। স্যার। বুলেট কখনো দেখো নাই? তা আমি দেখি যে তোমাদেরকে আহ বুলেটটা দেখানো যায় কিনা।
সরি, সেই ফাইলটা আসলে এখন আমি করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কালকে দেখে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, তো যাক ওই বোরেটটার থেকে বোরেতে ওইভাবে দাগ কাটা থাকে, সেই দাগের পরিমাণটা পরিমাণটা হচ্ছে 50 ml পর্যন্ত দাগ কাটা থাকবে। তার মানে একটা লম্বা একটা পাইপ মতো একটা জিনিস। তো সেই বুলেটে 50 ml দাগ কাটা থাকবে, সেখানে আমরা ওই একটা সলিউশন আমরা নিব, একটা উপর নিচের দিকে, একটা সলিউশন দেবো উপরের দিকে। যে এই টাইট্রেশন কিভাবে করে এটা নিয়ে আমি এখন আর কথা বলছি না, কারণ এগুলো তোমাদের একটু সরেজমিনে দেখাতে পারলে সুবিধা হতো, নইলে তোমরা যতই আমি বুঝি তোমরা বুঝবে না। তো যাই হোক, ওই বুলেট আমরা নিব, বুলেট থেকে আমরা প্রথমে আমরা ধরো আমরা 20 ml নিলাম, বুলেটের মধ্যে প্রথমে আমরা 20 ml নিলাম। তো 20 ml নিলাম, এদিকে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা পাত্রে নিলাম, যাকে আমরা বলি কনিক্যাল ফ্লাক্স। এর মধ্যে ধরো 10 ml আমরা নিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা আমরা নির্ণয় করব, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সাপোজ মনে করে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিলাম 10 ml। আচ্ছা, এখন বুলেটের মধ্যে HCl নিয়েছি ধরো 20 ml, সাপোজ মনে করো। তো এই আমরা এখন বুলেটের সঙ্গে একটা চাবি থাকবে, যেরকম ট্যাপের যেরকম চাবি থাকে এরকম একটা চাবি থাকবে, ওই চাবিটা আমরা নিয়ন্ত্রণ করে আমরা ওই ড্রপ বাই ড্রপ বা একটু জোরেও ফেলতে পারি, ইঞ্জেকশন যেরকম একটু জোরে চাপ দিলে একদম অনেক মানে একটা লম্বা হয়ে একটা তরলটা বের হয়, ওরকম হয়। আবার আমরা আস্তে আস্তে যদি দেয় তখন আবার ড্রপ ড্রপ বের করতে পারি, এরকম সিস্টেম ওখানে করা যায় আর কি, এরকম সিস্টেম করা আছে। তো যাক, আমাদের জোরে হলে আমরা জোরে ছেড়ে দেবো, চাবিটা একটু বেশি করে ওপেন করে দেবো। আবার যদি আস্তে ফোটা ফোটা যদি প্রয়োজন হয়, তাহলে আমরা চাবিটিকে একটু কম করে করবো যাতে ফোটা ফোটা পড়ে। তো যাক, আমরা এই 10 ml কে প্রশমিত করার জন্য কি করব, আমরা ওই বুলেট থেকে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা আস্তে আস্তে আমরা বোতলের মধ্যে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে পাত্রের মধ্যে ওর মধ্যে আমরা ছেড়ে দেবো। বিক্রিয়াটা হবে, এখন এই বিক্রিয়াটা কখন শেষ হবে সেটা বোঝার জন্য আমাদের একটা ইন্ডিকেটর দরকার। ইন্ডিকেটর বিষয়টা হলো এরকম, যে যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু যারা নির্ধারণ করতে পারে, ওই সমস্ত বস্তুগুলোকে আমরা বলি হচ্ছে ইন্ডিকেটর। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা একটা ইন্ডিকেটর দিলাম, ধরো মিথাইল অরেঞ্জ, আর সেটা কালারটা আমরা মনে করলাম কমলা মনে করো। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা একটা বস্তু যাকে আমরা ইন্ডিকেটর বলছি, তাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিলাম, সে কালারটা আমরা দেখলাম কমলা। আচ্ছা, এরপর আমরা HCl যোগ করা শুরু করলাম। HCl আমরা প্রথমে দিয়েছিলাম কত, 20 ml। তাই 20 ml হচ্ছে আমাদের প্রাথমিক, ওইটা হচ্ছে রিডিং। তারপরে আমরা চাবিটা খুলে দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রের মধ্যে আস্তে আস্তে পড়তে থাকতো, আস্তে আস্তে বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করলে আস্তে আস্তে কমে আসবে, প্রথমে 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 7, এইভাবে আস্তে আস্তে কমে আসবে। কমে আসতে আসতে যখন দেখবো যে আর হয়তো 2 ফোঁটা 3 ফোঁটা বা 1 ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ওই পরিস্থিতিতে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিক্রিয়াটা শেষ হয়ে যায়। তার মানে বিক্রিয়াটা শেষ হওয়ার অর্থ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসবে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কিন্তু লিমিটেড মানে 10 ml, ওদিকে বুলেটে কিন্তু আমরা নিয়েছি 20 ml। 20 ml মানে অনেক বেশি, সোডিয়াম হাইড্রোক্সাইড তো অনেক বেশি। আমরা ইচ্ছে করে 30 নিতে পারি, 40 নিতে পারি, যেহেতু আমাদের বুলেটে সর্বোচ্চ আমরা 50 ml নিতে পারবো। তো যাই হোক, আমাদের যেহেতু পরিমাণটা সোডিয়াম হাইড্রোক্সাইড কম নিয়েছে, এই জন্য আমরা এখানে 20 নিতে পারি, 25 নিতে পারি, 30 নিতে পারি, 40, আমাদের ইচ্ছা। আমরা এখানে 20 নিয়েছি। তো তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে HCl পরিমাণ কিন্তু অনেক বেশি। এই জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা এমনভাবে আস্তে আস্তে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যোগ করব যেন ওই একটু বেশি পড়ে না যায়। তাহলে আমরা ওই আস্তে আস্তে যোগ করার ক্ষেত্রে ওই ইন্ডিকেটরের চেহারাটা আমরা খেয়াল করব। ইন্ডিকেটর আমরা বলছি তো যে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করবে ইন্ডিকেটর তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে। তাহলে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করতে 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 যখন শেষ হতে হতে যখন হয়তো 1 ফোঁটা বা 2 ফোঁটা আছে, তখন ইন্ডিকেটরের বর্ণটা কিন্তু আগের তুলনায় একটু ভিন্ন রকম হয়ে যাবে। তখনই কিন্তু আমাদের অনুমান করতে হবে যে বিক্রিয়াটা প্রায় শেষ, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা প্রায় শেষ হয়ে আসছে, হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা আছে। তো ওই সময় আমাদের খুব কেয়ারফুলি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে হবে। 1 ফোঁটা ফেলবো, আবার একটু ঝাঁকাবো, বিক্রিয়াটা আমরা মানে ঠিকভাবে হলো কিনা সেটা পর্যবেক্ষণ করে আবার 1 ফোঁটা দেবো, যদি প্রয়োজন হয় দিলাম, না হলে আমরা না দিলাম। তো এইভাবে করতে করতে একসময় দেখবো যে না, ইন্ডিকেটরের বর্ণটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। এই যখনই আমরা বুঝবো যে অন্যরকম হয়ে গেছে, তখনই আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যোগ করা বন্ধ করে দেবো। এই যে আমরা কাজটা করলাম, এই কাজটাকে বলা হয়েছে টাইট্রেশন। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা কিন্তু খুব সতর্কতার সাথে যোগ করলাম। এমন না যে হ্যাঁ চাবিটা ছেড়ে দিচ্ছে, পড়তে পড়তে একটু বেশি পড়ে গেছে, না, এটা এইভাবে কিন্তু টাইট্রেশন হবে না। টাইট্রেশন হবে মানে এইভাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঠিক ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। সঠিক ঘনমাত্রা নির্ণয় করতে গেলে একদম অ্যাকুরেট ভাবে যখনই সোডিয়াম হাইড্রোক্সাইডটা শেষ হয়ে যাবে, ওই 1 ফোঁটা ছিল, 1 ফোঁটা যখন শেষ হয়ে যাবে,
তখনই আমাদের কিন্তু বিক্রিয়াটা অর্থাৎ টাইট্রেশন অর্থাৎ বুলেটের চাবিটা কিন্তু আমরা বন্ধ করে দেবো, অর্থাৎ এই সেলকে আর পড়তে দেবো না। তার মানে এখানে বিষয়টা হলো এরকম যে এরো 10 বা এরো 10 এরো 10 এরকম যখন হয়ে যাবে তখন দেখবো যে ইন্ডিকেটর প্রথমে যেরকম যোগ করেছিলাম তার কালারটা যেমন ছিল, এই যখন উভয়ের 10 বিক্রিয়া করে যখন দুজনই শেষ হয়ে গেল তখন তার বর্ণটা হয়ে যাবে হচ্ছে অন্যরকম। সেই জন্য ও যখন অন্যরকম হয়ে যাবে তখন আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ বিক্রিয়াটা শেষ পরে কি সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণটা শেষ হয়ে গেছে। আবার হাইড্রোক্সাইড গেছে কি এর মধ্যে বেশি পড়ে গেল না, সেটাও বেশি পড়ে নেই। তখন আমরা রিডিংটা নেব, রিডিংটা নিয়ে আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে দেখো আমি ক্যালকুলেশনটা আমি এখানে কিভাবে করব, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য মনে করলাম সোডিয়াম S1 ভিয়ন, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য মনে করলাম S1 ভিয়ন। তাহলে এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কিন্তু নির্ণয় করতে বলেছে। তার মানে এখানে S1টা হচ্ছে হট, আর ভিটা কত, ভিটা হচ্ছে আমরা বলেছিলাম যে 10 ml আমরা ঠিক করে দিয়েছি, তাহলে V1টা হচ্ছে 10 ml। আচ্ছা, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আমরা এই যে দ্বিতীয় রাশিটা আমরা নেব, একটা হলো S2 আর একটা হলো V2। তাহলে এখানে দেখো এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে, সেটাকে ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1 আর V2টা কত হবে, V2টা এখন আমরা বুলেট থেকে আমরা ক্যালকুলেশন করব যে আমরা আসলে বুলেট থেকে কতটুকু, যেটা উদাহরণটা তোমাদেরকে কিন্তু আমরা একটা পেশেন্টের জন্য কিন্তু দিয়ে দিলাম যে বুলেটটা আমরা নিয়েছিলাম 20 ml আর আমাদের পুশ করতে হয়েছে 3 ml, যেহেতু বুলেটের মধ্যে সিরিঞ্জের মধ্যে 2 ml ছিল, আমরা পরিষ্কার বুঝে গেলাম যে হ্যাঁ পেশেন্টকে আমরা 3 ml দিতে পেরেছি। তাহলে আমরা বুলেটে নিয়েছি 20, আমরা যখন টাইট্রেশন যখন সম্পন্ন হয়েছে, বিক্রিয়া যখন সম্পন্ন হয়েছে তখন আমরা চাবিটা বন্ধ করে আমরা এখন বুলেটে আবার দ্বিতীয় পার্টটা নেব। এখন আমরা দেখলাম জানা এখন আছে 10 ml, তাহলে কতখানি আমরা যোগ করেছি, বুলেটে নিয়েছিলাম তখন ছিল প্রথম তখন ছিল রিডিংটা ছিল 20, আর বুলেট থেকে দ্রবণটা সোডিয়াম হাইড্রোক্সাইড মধ্যে যখন ফেলেছি তখন ফেলেছি এবং বিক্রিয়া যখন শেষ হয়ে গেছে চাবিটা যখন বন্ধ করে দিয়েছি তখন আমার বুলেটে দেখলাম যে কত লেখা আছে, সাপোজ মনে করো 10, তাহলে কত গেল, অ্যাড করলাম কতখানি স্যার, অ্যাড কতখানি করলাম, তাহলে স্যার 10 অ্যাড করে হলো না, জিনিসটা বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ হ্যালো, দুজন কি বলছি, বুঝতে জি পারছো তো? স্যার। আমি কিন্তু হিসাবটা একটু উল্টা করে বলছি, উল্টা করাটা আমরা সোজা করে দেবো, আগে সিম্পলটা বোঝো আগে। তাহলে আমি নিয়েছিলাম কত 20, আমি আস্তে আস্তে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করেছি, যোগ করে যখন আমার মনে হলো না বিক্রিয়াটা শেষ হয়ে গেছে তখনই আমি চাবিটা বন্ধ করে দিয়েছি। তখন চাবিটা বন্ধ করে আবার বইয়ের দিকে তাকিয়ে দেখলাম যে এখন কত আছে, আমরা দেখলাম যে না এখন আছে হলো 10, তাহলে কত যোগ করা হলো, 10 তাহলে তো আমরা 10 10 যোগ করে, স্যার। হ্যাঁ আমরা 10 যোগ করি, তাহলে এই যে V2, এই যে V2 এই V2-র মানটা হবে কত, তাহলে এখন হবে 10। তাহলে S2 এটা তো আমাদের এখানে তো বলেই দেওয়া আছে ডেসিমাল, তার মানে S2 টা হচ্ছে 0.1 আর V2টা আমরা ক্যালকুলেশন করে বুলেটের যে সলিউশন ছিল সেই সলিউশন যে আমরা যে যোগ করার পর কতটুকু আমরা যোগ করলাম সেটি ক্যালকুলেশন করে বের করলাম যে 10, তাহলে V2-র মানটা আমরা বের করে ফেললাম 10, S2টা হচ্ছে 0.1 মোলার, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা তো আয়তনটা ঠিক করে দিয়েছিলাম 10 ml, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা নেই, এটা নির্ণয় করতে হয়, এই জন্য S1টা হচ্ছে হট। তাহলে এখন দেখো 4টা রাশির মধ্যে 3টে আমাদের জানা হয়, তাহলে কি আমরা কি S1টা বের করতে পারবো না? জি স্যার। ওই যে দ্রবণ যে লঘুকরণ যে জি, তোমাদের স্যার। শিখিয়েছিলাম, এখন স্যার। দ্রবণ, হ্যাঁ এস B1 টা কত স্যার বলেন? ওই যে বিয়নটা প্রথমে আমরা শুরু করলাম কত নিয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইড কত নিয়েছিলাম, 10 নিয়েছিলাম না? জি স্যার। হ্যাঁ, বিয়নটা 10ই হবে, যেটা আমরা নিয়েছি সেটাই। এখন তোমাদের যদি বলি যে এখন এই যে এই রাশি ধরেই যদি বলি তাহলে আমাদের লিখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণটা হচ্ছে 100, তার মানে বিয়নটা হচ্ছে 100। যদি আমি তো তখন একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝালাম, ছোট করে উদাহরণ দিয়ে, এখন যদি বলি যে আমি এই 1 নম্বর প্রবলেমটি সলভ করতে চাই, এখন আমি কিভাবে লিখবো, বিয়নটা লিখবো হচ্ছে কত, বিয়নটা লিখবো যে 100, কেন সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণ এখানে 100 দেওয়া আছে, তাই না? ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এসনটা কত, না এসনটা আমরা জানি না, এসনটা নির্ণয় করতে, এসনটা হচ্ছে হোয়াট। আচ্ছা, এইবার আমি ধরো হাতে V2টা এবং S2 ঠিক করবো, তো S2টা এখানে ঠিক করেই দেওয়া আছে ডেসিমোলার, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 0.1, হ্যাঁ 0.01 এটা হচ্ছে S2-র মান। আর এখানে বলে দিছে ওই যে আমি এখন তোমাদের বুলেটের হিসাবটা শিখালাম, এখানে কিন্তু ওই জিনিসটা সরাসরি বলেই দিছে যে তুমি ওই টাইট্রেশন করতে তোমার কতখানি লেগেছে, এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে সেই পরিমাণটা কত, এই পরিমাণটা হচ্ছে এখানে কত 50 ml।
এটা কিন্তু তারা সরাসরি বলেই দিল, তোমাকে কিন্তু বললো না যে তুমি টাইট্রেশন করো, এতখানি বুলেটিন এসো, এতখানি দেওয়ার পরে এই পরিমাণ আছে না, এটা কিন্তু বলে নাই। তারা একদম ক্যালকুলেশনটাই এখানে বলে দিছে। তাহলে ভিটুর মানটা এখানে কত হবে? 50 এখানে 50। যেহেতু এটা বলে দিচ্ছে এখানে আমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা আমরা সরাসরি ভিটুর মানটা লিখবো হচ্ছে এখানে হলো 50। কি ঠিক আছে? হ্যালো, জি স্যার কি তুমি মাইমুনা না কি? ইয়া ইয়া জি স্যার হ্যাঁ, আর ইমামের খবর কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে তাহলে এইভাবে আমরা ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে আমরা এবার ওইটাই দ্রবণ লঘুকরণ যেভাবে তোমরা ক্যালকুলেশনটা শিখেছিলে, যে ভি ওয়ানটা বের করতে বলে সমান ভি ওয়ানটা কত, এস ওয়ান বাই এস ওয়ান ইন্টু ভি এস ওয়ান ভি ওয়ান বাই হচ্ছে তারপরে কত কত হলো এস ওয়ান। আবার যদি এস ওয়ানটা বের করতে চাই তাহলে এস টু ভি টু বাই হলো ভি ওয়ান। এই সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পরিমাণটা বের করে ফেলতে পারি। এই হচ্ছে হলো তোমার টাইট্রেশন করার হচ্ছে সাধারণ একটা মানে নিয়ম বা ক্যালকুলেশন সাধারণ নিয়ম। এখন এই নিয়মের মধ্যে আমরা কখন একটু মানে আমাদের সমস্যা একটু আমাদের ইয়া তৈরি হবে সেটা দেখো। তারপরে একটা উদাহরণ, এই প্রথমে তুমি ঘনমাত্রা নির্ণয় করলাম। আচ্ছা, তারপরে 2 নম্বর উদাহরণে কি বলা আছে দেখো, এখানে লেখা আছে 14 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করার জন্য। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি প্রশমিত করবা, ও এখানে সেমিমোলার বলে দিচ্ছে। তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে সেমিমোলার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা হচ্ছে 14 ml। আচ্ছা, একে প্রশমিত করার জন্য কি ব্যবহার করছে? সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে এখানে ঘনমাত্রাটাই বলে দেওয়া আছে যে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করা একটা বিক্রিয়াটা তুমি ঘটাবা, টাইট্রেশন তুমি করবা। এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2টা মানই দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, পরিমাণটা দেওয়া আছে। আর যাকে দিয়ে তুমি টাইট্রেশন করছো তার ঘনমাত্রা দেওয়া আছে, বাট পরিমাণটা উল্লেখ করে দেয়। এখানে দেখো পরিমাণটা এখানে তোমাকে তো মানে করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে কোনো বিষয় না, আমরা আগে যেভাবে কাজটা ঠিক ঠিক সেইভাবে আমরা কাজটা করব। আমরা এখানে কি করব, আমরা এখানে শুধু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখানে আমার ওই বুলেটের কথা চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ যেহেতু এখানে সবকিছু বলেই দিছে, এখানে আমরা ওইভাবে বুলেট টিপেট নিয়ে আমরা ভাববো না। কিন্তু এই টাইট্রেশন যে কিভাবে করতে হয়, সেখানে রিডিংটা কিভাবে ঠিক করতে হয়, তার জন্য ছোট্ট একটা বক্তব্য, ছোট্ট কিছু মানে অল্প কিছু কথা, সেটা তোমাদেরকে আমি শুরুতে আমরা বলে নিয়েছি। তো তাহলে এখানে টাইট্রেশনটা করার জন্য আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ইউজ করেছি, যার ঘনমাত্রাটা এখানে বলে দেওয়া আছে। তাহলে বলছে যে এই ঘনমাত্রার তাহলে কতটুকু পরিমাণ লাগবে, সেই পরিমাণ অর্থাৎ কত ml প্রয়োজন হবে, সেই পরিমাণটা আমি এখানে বের করবো। তার মানে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আমরা 80টা যদি এস1 ভিয়ন ধরি, তাহলে এস1 এর মানটা হচ্ছে সেই মোলার মানে 0.5, আর আয়তনটা হচ্ছে 14 ml, তার মানে ভিয়নটা হচ্ছে 14 ml। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 80টাতে এস টু ভি টু হয়, তাহলে এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, তার মানে এস2টা বলে দেওয়া আছে 0.37। আর আয়তনটা এখানে নির্ণয় করতে হবে, তার মানে ভি2টা হচ্ছে হট। তাহলে অবশ্যই আমরা খুব সহজেই আমরা এই 1 নম্বর ফর্মুলা দিয়ে যে সুতরাং ভি2 মানটা হচ্ছে কত, এস1 ভি1 বাই হচ্ছে এস2। এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের ভি2 মানটা এখানে বের হয়ে আসবে। আচ্ছা, তারপরে 3 নম্বর ক্যালকুলেশনটা কি এখানে কি করতে বলছে, যে 50 ml ডেসিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করার জন্য 100 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রয়োজন হয়। দেখো আসলে আগে 1 এবং 2 যে প্রবলেম ছিল সেই প্রবলেমটাই এখানে বলা হয়েছে, কিন্তু এখানে ছোট্ট একটা পার্থক্যের জন্য এই প্রবলেমটা একসাথেভাবে দেওয়া হয়েছে। তো এখানে দেখো ওই আগের প্রবলেম আর এই প্রবলেম মানে শুরুতে 1 এবং 2 এর যে প্রবলেম ছিল, সেই প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এখানে সামান্য একটু পার্থক্য আছে, সেটা হলো কি, যে আমরা কিন্তু বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে রাসায়নিক বিক্রিয়াধর্মী যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো যদি আমরা ঘটাতে চাই, তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত হতে হবে। সব সঠিকভাবে সংগঠিত আমরা করব। সঠিকভাবে সংগঠিত করার পরে সেখানে কোনো সমতার প্রয়োজন আছে কিনা, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এরকম কথা কি মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার আমি কিন্তু বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়াধর্মী যে প্রবলেমগুলো, রাসায়নিক বিক্রিয়ার উপরে ভিত্তি করে যে প্রবলেমগুলো আমরা ঠিক করব, সলভ করব, এগুলো করার জন্য প্রথমে আমাদের কি দরকার? প্রথমে আমাদের দরকার হচ্ছে কি, যে আমরা রাসায়নিক বিক্রিয়াটা সঠিকভাবে লিখব, যে ওখানে কি বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়াটা সঠিকভাবে লিখতে পারলাম কিনা। প্রথমে বিক্রিয়াটা সঠিকভাবে লেখা, এখানে কিন্তু কথা বলে যা বলি কিন্তু মনোযোগ শুনবে, বিক্রিয়াটা সঠিকভাবে লেখা। তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে যে ওই বিক্রিয়াটা যে আমরা সঠিকভাবে লিখলাম, এখন বিক্রিয়াটা সমতার প্রয়োজন আছে কিনা। সমতা তোমরা 9 তো শিখছো না সমতা? জি স্যার, শিখছি। হ্যাঁ হ্যাঁ, কিছুটা ধারণা তোমাদের আছে। তার মানে সমতাটা
ঠিক আছে কিনা। যদি সমতা ঠিক থাকে এরপরে আমরা ক্যালকুলেশন আসবে, সেই ক্যালকুলেশন আমাদের যে ক্যালকুলেশন যে ফর্মুলা ব্যবহার করা দরকার সেটা আমরা ব্যবহার করে ক্যালকুলেশন করে আমরা যে অ্যান্সারটা ঠিক করে ফেলবো। এইভাবে অঙ্ক তোমাদের করতে হবে। তাহলে এখানে এখন আমরা প্রথমে যে দুইটা উদাহরণ দিলাম 1 আর 2, সেখানে দেখো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমরা বিক্রিয়া করালে, এখানে বিক্রিয়া করালে সঠিকভাবে তোমরা বিক্রিয়া লিখবে, কিন্তু এখানে আসলে সমতা করার দরকারও হয় না। সমতা করার দরকার হয় না বলে আমি এখানে কিন্তু সমতার কথা বলিনি, সরাসরি ক্যালকুলেশনের কথা বলেছি। কিন্তু এই 3 নম্বর যে প্রবলেম আছে, এই প্রবলেমে কিন্তু বিক্রিয়া করাতে গেলে এখানে অবশ্যই সমতা করার এখানে প্রয়োজন আছে। সমতা করার প্রয়োজন আছে বলেই তখন কিন্তু আমি এই যে 1 নম্বর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। যদি সমতা করার প্রয়োজন না হয় তাহলে আমি 1 নম্বর ফর্মুলাটা ইউজ করব, আর সমতা করার যদি প্রয়োজন হয় তখন আমাকে 2 নম্বর ফর্মুলাটা ইউজ করতে হবে। দেখো এখানে তাহলে আমরা যদি বিক্রিয়াটা যদি লিখি, তোমাদের বিক্রিয়াটা আছে, জানা আছে যে কিভাবে লিখতে হবে? বিক্রিয়াটা লিখতে পারবে কেউ? যে তাহলে এখানে আমরা লিখব কি, আমরা এখানে লিখব হলো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখানে লিখব। অ্যারো চিহ্ন দিয়ে কি লিখব? সোডিয়াম কি লিখব? সোডিয়াম, ও সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড কেন, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে এটা তোমাদের লিখতে ভুল করে দিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটাকে আমরা লিখব হচ্ছে NaCl, হ্যাঁ এই তো পানি আর কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ সিএল NaCl আমরা লিখব। তারপর লিখব কি, তারপরে লিখব হচ্ছে পানি, তার মানে HO H2 আমরা লিখব। H2 আমরা লিখলাম, H2 লিখে দিলাম। তারপরে লিখব হচ্ছে কি, তারপরে লিখব হলো সরি পানি লিখলাম, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর লিখব হলো কার্বন ডাই অক্সাইড, আমরা লিখব হচ্ছে CO, তারপর লিখব কার্বন ডাই অক্সাইড, আমরা লিখে দিলাম। এই হচ্ছে ধরো বিক্রিয়া, এই হলো আমাদের সংগঠিত বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা আমরা সঠিকভাবে লিখতে পারলাম, প্রথম কাজটা শেষ হলো। এরপর আমরা এখন দেখবো যে আসলে এই বিক্রিয়াটা সমতা করার প্রয়োজন আছে কিনা, সমতা করার প্রয়োজন আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে এখন দেখো এখানে তোমার সোডিয়াম ছিল 2টা, এখানে সোডিয়াম হয়ে গেছে 1টা, তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই আমাদেরকে আগে আমরা 2 আগে দিয়ে নিলাম, যেহেতু সোডিয়াম 2টা আছে আমরা 2 দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমরা হিসাব করি যে Cl ছিল এখানে 1টা, এখানে দেখো 2 দেওয়ার থেকে Cl কিন্তু 2টা হয়ে গেছে, তার মানে এখানে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আমরা 2 দিয়ে দিলাম। এরপর আমরা একটা ক্যালকুলেশন করি যে আসলে কার্বনটা ঠিক আছে কিনা, কার্বন এখানে 1টা আছে, এখানে কার্বন 1টা আছে, ঠিক আছে, কার্বনটা এখানে আপাতত ঠিক আছে। তারপরে এখন হিসাব করব অক্সিজেন, অক্সিজেন এখানে কটা আছে, এখানে আছে অক্সিজেন কিন্তু 3টা, আর এখানে অক্সিজেন কটা আছে, এখানে এই হলো 1টা, পানির মধ্যে আছে 1টা, আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে 2টা, তারপর অক্সিজেন 3টা, সেটাও ঠিক হয়ে গেল। তার মানে আর হাইড্রোজেন এখানে 2টা আছে, এখানে হাইড্রোজেন 2টি আছে, সেটাও ঠিক হয়ে গেল। তার মানে সবগুলো ঠিক হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের সমতা কিন্তু শুরু করব। তাহলে আমাদের সমতা করার প্রয়োজন হলো, সেখানে আমাদের আমরা লিখবো হচ্ছে যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি, এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হলো তোমার সোডিয়াম কার্বনেট, এদের বিক্রিয়া করার অনুপাতটা হচ্ছে কত, 1:1:2 বা 2:1 আমরা যেটাই বলি না কেন। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা লিখব, অনুপাত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা সমান দিয়ে লিখবো। সমান দিয়ে কত হবে বলতে পারবে কেউ? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অনুপাতটা কত হবে, কত লিখবো বলতে পারবে? হ্যালো, 6:2। হ্যাঁ কি হলো 6:2? হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করলো, এখানে কি অনুপাতে বিক্রিয়া করলো আমি এটা জানতে চাচ্ছি।
যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটা সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করলো। তার প্রশ্নটা ছিল এরকম, 1:2 1:2, অবশ্যই 1:2 বা 2:1, যেটাই বলি না কেন আমি এখানে যেভাবে লিখবো সেইভাবে লিখবো। যদি সোডিয়াম কার্বন হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখি তাহলে 1:2 অবশ্যই আমরা লিখবো হচ্ছে 2। যদি তুমি বলো যে না এটা তো হলো না, আমি যদি একটু অন্যভাবে লিখতে চাই, কিভাবে লিখতে চাই, আমি যদি পরিমাণটা যদি এরকম করতে এভাবে যদি আমি লিখতে চাই যে না আমি এইটাকে আমি আগে লিখলাম তারপরের টাইম লিখবো এইভাবে, যে এটাই যদি এইভাবে দিয়ে দিই, এভাবে সরি, এই ধরো এটা এভাবে যদি দিয়ে দেই যে না আমি এইভাবে প্রকাশ করতে চাই, তাহলে সেখানে কি হবে? সেখানে কি 1:2 হবে? হ্যালো, 2:1। হ্যাঁ, তখন অবশ্যই সেটা হয়েছিল 2:1। এইভাবে আমাকে ক্যালকুলেশনটা এইভাবে আমাকে চিন্তা ভাবনাটা এইভাবে আমাকে করতে হবে। তা ঠিক আছে তো? স্যার আপনি কি প্রেজেন্ট? তোমরা তো আসো 3 জন, হ্যাঁ দুইজন আসো, দুজনে প্রেজেন্টেটিভ নিয়ে নিছি। এবার ঠিক আছে তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো তখন আমরা এই সঠিক তাহলে বিক্রিয়াটা আমরা সঠিকভাবে লিখলাম, আমরা সমতাটা করে নিলাম। এরপর আমরা লিখবো কি আমরা জানি, তারপর আমরা সমীকরণে আমরা এইভাবে লিখবো যে সুতরাং আমরা জানি। তাহলে আমরা জানি কিভাবে লিখবো, আমরা তখন এখন ফর্মুলাটা আমরা সরাসরি ফর্মুলাটা লিখে দেবো যে হ্যাঁ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে x s1 v1 y s2 v2। এখন এই দুইটা রাশি s1 v1 s2 v2, এটা তুমি কোনটার জন্য কোনটা লিখবে এটা সম্পূর্ণ একবার তোমার ব্যাপার। তুমি হয়তো মাইমুনা বললে যে স্যার আমি ওই HCl-টাকে S1 V1 লিখবো আর সোডিয়াম কার্বনটাকে S2 V2 লিখবো। তুমি বললো যে না স্যার আমি ওই সোডিয়াম কার্বনটাকে S1 V1 লিখবো আর HCl-টাকে S2 V2 লিখবো। কোনো বিষয় না, যেভাবেই তোমরা ধরো না কেন ক্যালকুলেশনে ফলাফলটা ওই একই রকম চলে আসবে। তো এই জন্য যেটা ধরবো সেটাই রাইট, কিন্তু ক্যালকুলেশনের জন্য সঠিক হয়। তাহলে আমরা এখানে লিখবো যে হাইড্রোক্লোরিক, তাহলে প্রথমে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য ধরি, তাহলে ডেসিমোলার তার মানে S1টা হচ্ছে 0.1, ডেসিমোলার তার মানে S1টা হচ্ছে 0.1। আর আয়তন কত? V1টা হচ্ছে কত? V1টা হচ্ছে 50। আচ্ছা, আমরা S1 V1টা ঠিক করে ফেললাম। আর এদিকে সোডিয়াম কার্বন যদি S2 V2 হয় তাহলে সোডিয়াম কার্বনের পরিমাণটা কত? পরিমাণটা হচ্ছে কিন্তু 100। V1টা হচ্ছে V2টা হচ্ছে 100। আর সোডিয়াম কার্বনের ঘনমাত্রা হট, তার মানে S2টা হচ্ছে হট। এইবার x এবং y আমি কিভাবে ঠিক করব? এটা হচ্ছে মেইন আকর্ষণ এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। কি বলতে পারবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 2 ml 2 মোল, এটা কিন্তু মোল, কিন্তু 2 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত? 1 মোল। ওটা আমরা লিখে নিই বলে এই জন্য মনে হচ্ছে কিছুই না মানে আসলে 1 মোল। আর যেহেতু 1-এর বেশি এই জন্য আমরা এখানে 2 দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমরা এখন যেহেতু S1 V1টা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, আর সোডিয়াম কার্বনেটের জন্য যেহেতু S2 V2, আর S1 V1 এর সাথে যেহেতু আছে x, আর S2 V2 এর সাথে যেহেতু আছে হলো y, তাহলে এখন x এর মান কত হবে, y এর মান কত হবে? কি বলতে পারবে? হ্যাঁ, হ্যালো, x2 y1 x2 মান হচ্ছে y1, সরি x2 মান কত? y, দেখো সরি 1 না, নাটা কত x2 মান, না সরি x এর মান কত? x এর মান কত? x এর মান 2 আর y এর মান 1 y এর মান 1। এটা আমাদের সাধারণ কিন্তু একটা যুক্তি যে স্যার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য S1 V1 ধরেছি, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো মোল সংখ্যা 2, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে একটা রাশি আছে x, তার মান তো 2 হবে। এটা আমাদের সাধারণ যুক্তি। আসলে এখানে যুক্তিটা একটু মানে ভিন্ন হয়ে যাবে, সেটা হচ্ছে যুক্তিটা হয়ে যাবে উল্টো, যুক্তিটা হয়ে যাবে হচ্ছে উল্টা। উল্টা হলে কি হবে? তাহলে এখানে আমাদের চিন্তাটা কেমন হবে? আমাদের চিন্তাটা এখানে রাখতে হবে যে যে রাশি যে বস্তু রাশি সেই বস্তুর সঙ্গে সেই বস্তুর মোল সংখ্যা থাকবে না। S1 V1টা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য ধরেছি, তাই ধরে নি? হ্যালো, S1 V1টা কার জন্য ধরেছি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। জি স্যার। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ S1 V1 এর সাথে যে রাশিটা আছে x, তাহলে x এটা কিন্তু মোল সংখ্যা, x মোল সংখ্যা, y ও মোল সংখ্যা। সেই মোল সংখ্যা কোথায়? বিক্রিয়া করার সময় আমরা সমতা করেছি যে 2, এই যে 1, এগুলো হচ্ছে x এর মান। তাহলে এই যে এই এক্সটা হচ্ছে একটা মোল সংখ্যা, ওয়াইটা হচ্ছে একটা মোল সংখ্যা। তাহলে এখন এক্স মোল সংখ্যাটা কার? এখানে আমরা বলছি যে বস্তু রাশির সাথে যে মোল সংখ্যাটা থাকবে সেই মোল সংখ্যাটা আসলে তার নয়। তাহলে এক্সটা
এক্সটা আমি কার বলবো, এক্সটা বলবো সোডিয়াম কার্বনেটের জন্য। তাহলে H2 1 V2 এর সঙ্গে যেটা আছে ওয়াই, সেই ওয়াই মোল সংখ্যাটা কার, এই ওয়াই মোল সংখ্যাটা হচ্ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। হাইড্রোক্লোরিক। কথাটা বোঝা গেছে তো? তাহলে জি এক্সটা স্যার। হচ্ছে, এক্স মোল সংখ্যাটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা, আর ওয়াই মোল সংখ্যাটা কার, ওয়াই মোল সংখ্যাটা কার, অবশ্যই সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা। কারণ আমরা বলছি যে 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 বস্তু রাশি, সেই বস্তু রাশির সঙ্গে তার মোল সংখ্যা থাকবে না। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাশিটা হচ্ছে H1 তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাশির যে মোল সংখ্যা ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড বস্তুর সাথে মোল সংখ্যা ছিল, সেই মোল সংখ্যাটা তো অবশ্যই তাহলে এই এক্স না, তাহলে এটা অবশ্যই কত, কোনটা হবে, এটা হবে যে ওয়াই। আবার সোডিয়াম কার্বনেটের সঙ্গে আমরা রাশিটা ধরছি H2V2, সোডিয়াম কার্বনের রাশির মোল সংখ্যা, তাহলে যে ওয়াই এখানে যে ধরা আছে, তাহলে এইটা কিন্তু আসলে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা না, এটা অবশ্যই কার হবে, এটা অবশ্যই হবে হলো কোনো HCl এর মোল সংখ্যা। তার মানে এখানে এক্সটা হচ্ছে সোডিয়াম কার্বনেট আর ওয়াইটা হচ্ছে কত, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার ঠিক আছে কি? জি স্যার। স্যার এটা সমাধানটা একটু দেখান তো হ্যাঁ আমি নিচে বলছি। দিয়ে। তাহলে এখানে যার মোল সংখ্যা তার সঙ্গে থাকে না, এক কথা শেষ। যার মোল সংখ্যা তার রাশির সঙ্গে থাকবে না। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা 2, আমরা ধরে নেব যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই মোল সংখ্যা 2, হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাশির সঙ্গে থাকবে না। তাহলে এখানে এক্স এর মানটা কত হবে, তাহলে এক্স এর মানটা অবশ্যই 1 হবে। হ্যালো হ্যালো, জি স্যার। এখানে মোল সংখ্যা ইউজ হচ্ছে কয়টা, দুইটা রাশি, দুইটা মোল সংখ্যা ইউজ হচ্ছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2 না? হ্যাঁ স্যার। একটা হলো 1, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে আমরা 2, আর সোডিয়াম কার্বনেট ব্যবহার করেছে 1, তাহলে 2 1 আর 1। তা আমরা বলছি যে যার মূল সংখ্যা তার সঙ্গে থাকে না, তাহলে এই H1 এর সাথে আছে এক্স, তারপরে এই এক্সটা আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের না, এক্সটা হচ্ছে কার, এক্সটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যার মান কত, স্যার 1 1, তার মানে এক্স এর মান হচ্ছে 1। আর H2V2 হচ্ছে সোডিয়াম কার্বনেটের রাশি, এই রাশির সঙ্গে তার মোল সংখ্যা থাকবে, তার মানে এখানে যে মোল সংখ্যাটা আছে ওয়াই, এটা হলো HCl এর মোল সংখ্যা। H এর মোল সংখ্যা কত, 2। তার মানে ওয়াই সমান হচ্ছে 2। এবার কথাটা বোঝা গেছে তো? জি স্যার। হ্যাঁ দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা, জি এটা স্যার। যদি ক্লিয়ার হয়ে থাকো, এই বিষয়টাকে অন্যভাবে ঠিক করা যায় সেটা আজকে আর বলবো না, আজকে টাইমটা অনেক পার হয়ে গেছে। তো কালকে তোমরা যথাসময় উপস্থিত থাকবে। আজকে এ পর্যন্তই। এখন যে বাকি কাজটা তোমরা সব মান নেও, এক্স এর মানটা ঠিক করে ফেলো, ওয়াই এর মানটা ঠিক করে ফেলো, আর H1V1 H2V2 এর মানটা কিভাবে ঠিক করতে, সেটা তোমরা আগের উদাহরণ থেকে তোমরা জেনে গেছো। এবার আমরা ক্যালকুলেশন করলে অনায়াসে আমরা H2 মানটা নির্ণয় করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, কালকে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আজকে রেখে দিলাম। আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।